ভেবে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে মন্তব্য মির্জা ফখরুলের। ফের সিদ্ধান্ত বদল এরশাদের। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদেরের নাম ঘোষণা। মহাসচিব বললেন এরশাদের অবর্তমানে সিদ্ধান্ত হবে সাধারণ সভায়। রাজধানীর কারওয়ান বাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের সেফটি পিলারের সঙ্গে ধাক্কায় মা নিহত, মেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ সন্তান সহ মা দগ্ধ। ৪ জনের অবস্থায় আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক। এবং ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে সহপাঠীরা। অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মামলার জের, অভিযোগ স্বজনদের। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মৌসুমি মো। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে জামালপুরে দেওয়ানগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন কারাগারে যান গেল বছরের 8ই ফেব্রুয়ারি। এরপর ওই বছরের 29শে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের জেল হয় বেগম জিয়ার। পরের দিন 30শে অক্টোবর অরফানেজ ট্রাস্ট মামলার আপিলে হাইকোর্ট সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেন বেগম জিয়াকে। এই সময় একে একে 32টি মামলায় গ্রেফতার দেখানো হয় বেগম জিয়াকে। এর মধ্যে দণ্ডিত 2 মামলা সহ 31টিতে জামিন পেলেও কুমিল্লার নাশকতার মামলায় হুকুমের আসামি বেগম জিয়ার জামিন আটকে গেলে বিলম্বিত হয় মুক্তি প্রক্রিয়া। এই অবস্থায় হাইকোর্ট কুমিল্লার মামলায় জামিন দিলেও চেম্বার আদালতে আটকে যায়। এ বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য রয়েছে। এছাড়া মানহানির আরও একটি মামলা সহ আরও 4টি মামলায় গ্রেফতার রয়েছেন বেগম জিয়া। এ অবস্থায় গেল সপ্তাহে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। মূলত এর আগে থেকেই বেগম জিয়াকে চরম অসুস্থ দাবি করে তার মুক্তি চাইছিলেন বিএনপি নেতারা। এ অবস্থায় রোববার এ ব্যাপারে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকার বেগম জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বারবার পরিস্থিতি অত্যন্ত অসুস্থ, সে অসুস্থতা এমন পর্যায়ে গেছে এখন যে তিনি হাঁটতে পারেন না, তিনি কোনো কিছু খেতে পারছেন না। তাকে এইভাবে এই যে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন আমরা মনে করি এটা মানবাধিকার বিবর্জিত। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের নেত্রী মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য। এদিকে বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কিছু দূর এগিয়ে আবার সেখানেই শেষ হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আবারও সিদ্ধান্ত পাল্টালেন এরশাদ। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন ভাই জিএম কাদেরের নাম। শনিবার সকালে হুসেন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে একথা জানানো হয়। তবে জাতীয় পার্টি পারিবারিক দল নয় মন্তব্য করে দলটির মহাসচিব বলেছেন, এ বিষয়ে সাধারণ সভায় সিদ্ধান্ত হবে। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ নেতা জিএম কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে 4 মাসে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে বারবার প্রত্যাহার আর পুনর্বহালে আলোচনায় দলটি। আগেও একবার জিএম কাদেরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে সেই অবস্থান থেকে সরে আসেন হুসেন মোহাম্মদ এরশাদ। আবার সে ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এরশাদ জানালেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালে এবং তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ছোট ভাই জিএম কাদের। তার মানে এই নয়। তবে চেয়ারম্যানের এমন সিদ্ধান্ত মানতে নারাজ দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। তিনি জানান, জাতীয় পার্টি কোনো পারিবারিক দল নয়। এরশাদের অবর্তমানে কে চেয়ারম্যান হবেন তা দলের সাধারণ সভায় সিদ্ধান্ত হবে। এটা তো একটা দল, তো এটা তো কোনো পারিবারিক বিষয় না যে আমি মারা গেলে আমার ছেলে এটার
দায়িত্ব পালন করবে এরকম তো নয়। চেয়ারম্যান এবং দলের প্রতিষ্ঠাতা এবং দলের এরশাদ সাহেবের যতক্ষণ পর্যন্ত একটি নিঃশ্বাসও আছে ততক্ষণ পর্যন্ত উনি চেয়ারম্যান এখানে থাকবেন। ওনার পরে ওনার অবর্তমানে তখন আমরা কি করব সেটা আমরা সারা বাংলাদেশের যত আমাদের কর্মী আমাদের রয়েছে, আমাদের যতগুলো জেলা রয়েছে, সব জেলা উপজেলা আমাদের কমিটি আছে, আমরা একটা সাধারণ সভা করব, সাধারণ সভা করে আমরা চেয়ারম্যান নির্ধারণ করব। এটাই হলো দলের নিয়ম, গণতন্ত্রের সিস্টেম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হুসেন মোহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ছোট ভাই জিএম কাদেরকে উত্তরসূরি ঘোষণা করেন, কিন্তু 22 মার্চ দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কো চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। সেই আলোচনার রেশ কাটতে না কাটতে মাত্র 13 দিনের মাথায় গত 4 এপ্রিল জিএম কাদেরকে পুনরায় কো চেয়ারম্যানের পদে বহাল করা হয়। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই রুহুল আমিন হাওলাদারকেও মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের সেফটি পিলারের সঙ্গে ধাক্কায় জরিনা বেগম নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় তার মেয়ে বেবিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শনিবার রাত 11টার দিকে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বিকল্প পরিবহনে একটি বাস দ্রুত গতিতে ফার্ম গেটের দিকে যাচ্ছিল। কারওয়ান বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন মেট্রো রেলের সেফটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা যাত্রী জরিনা বেগম ও তার মেয়ে আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরিনা বেগমকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তারা ফকিরাপুল থেকে মিরপুর 11 নম্বরে যাচ্ছিলেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরস্বতী গ্রামে। দাঁড়ায় আছি, এরকম সময় একটা শব্দ হইল। যখন শব্দ হইছে তখন আমরা ওই দেখলাম যে একটা বাসের থেকে লোকজন আহত অবস্থায় নামার চেষ্টা করতেছে। যে মহিলাটা মারা গেছে ওনার সাথে ওনার মেয়ে ছিল, তো মেয়ে ছিল বাসের ভিতরে আর উনি ছিল বাসের বাইরে চলে গেছে, মানে অ্যাক্সিডেন্টের পরে উনি বাইরে পড়ার পরে আমরা দেখলাম, দেখার সাথে সাথে মানে ওনাকে আমি আর এই ভাইয়াটা মানে দুজন নিলয় ভাইয়া ওটা কোলে নিয়ে সিএনজিতে নিয়ে চলে আসলাম। নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও 3 শিশু সন্তান দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার রাত 9টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সিলিন্ডার থেকে লিকেজ হওয়ায় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে ফাতেমা বেগম ও তার শিশু সন্তান সাফওয়ান, ফারিয়া ও রাফি মারাত্মক দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিকে 4 জনেরই শরীরে 90% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এলপি গ্যাস বাসা গ্যাস লাইন নাই, হঠাৎ বাস্ট হয়ে বাসা তো আর কেউ ছিল না, আমার ছোট ভগ্নিপতি বাসার বাইরে ছিল, যার কারণে এরা সবাই দগ্ধ হয়ে গেছে। প্রতিবেশী যারা আছে তারা নিয়ে আসছে হাসপাতালে, নিয়ে আসছে, এখন আত্মীয় স্বজন সবাই আসছে, এখন ট্রিটমেন্ট চলতেছে আর কি। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে সহপাঠীদের কয়েকজন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকায় আনা হয়েছে। শনিবার সকালে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, যৌন হয়রানির মামলা করার জেরে মাদ্রাসা অধ্যক্ষের ইন্ধনে তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। আলিম আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে শনিবার সকালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় উপজেলার চরচান্দিয়া গ্রামের নুসরাত জাহান রাফি। স্থানীয়রা জানান, পরীক্ষার হল থেকে ভবনের ছাদে ডেকে নিয়ে যায় কয়েক শিক্ষার্থী। এ সময় তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। তাৎক্ষণিকভাবে নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। উন্নত চিকিৎসার জন্য নুসরাতকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসক। 4 থেকে 5 জন মেয়ে তার কণ্ঠস্বর পরিচিত, কিন্তু চিনতে পারে নাই, কেরোসিন ঢেলে দিয়ে গায়ে তারপর আগুন ধরাই দেয়। 70 পেপারস বার্ন মানে তো অনেক বার্ন। একটা 18 বছরের একটা মেয়ে আমাদের, তারা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে আমাদের এখানে। তো এই জন্য আমরা তাকে ম্যানেজ করে প্লাস হলে সিভিল লাইন দিয়ে আমরা আইসিইউতে শিফট করে দিব আর কি। আমরা একটু গন্ধ পেয়েছি কেরোসিনে, কেমিক্যাল অ্যানালাইসিস করলে আসলে ওইটা বাদ বাকিটা জানা যাবে আসলে। গত 17 মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলা দায়েরের পর কারাগারে রয়েছে সে। স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরেই নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়।
বাড়াবাড়ি করার কি যা হয়েছে গেছে বই যা হয়েছে গেছে বই এগুলা দাপা চাপাতে কয় না হুজুরে অন্যায় করছে আর যাতে কারোর সাথে অন্যায় না করতে পারে এটা আইনি ভাবে চলে গেছে আইনি ভাবে হবে। যারা ঘটনা ঘটেছে যারা এগুলো করতেছে যারা করাইতেছে তাদের আমরা সবাই ফাঁসি চাই, তাদের বিচার চাই। আসলে ঘটনাটা কি ওই আগের ঘটনার কন্টিনিউশন কিনা বা তাকে কেউ আগুন লাগালো কিনা, সে গায়ে আগুন লাগানো কিনা, যত ঘটনাই আসুক আমাদের কাছে সমস্ত তথ্যগুলো আমরা নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে দেখছি। এর আগে গত বছরের নভেম্বরেও আলিম দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। ওই সময় তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও স্বপদে বহাল ছিলেন অভিযুক্ত সিরাজউদ্দৌলা। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ধানমন্ডি 32 নম্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন রাদওয়ান মুজিব সিদ্দিক সহ ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত কোনো নাটক, লেখালেখি কিংবা ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করতে ট্রাস্টের অনুমোদনের প্রয়োজন নেই বলে সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের নামে 13টি প্রতিষ্ঠানের নামকরণ করা ও মোট 50,200 টাকা শিক্ষাবৃত্তির অনুমোদন দেওয়া হয়। আলোচনার শুরুতে মেমোরিয়াল ট্রাস্টের কোষাধ্যক্ষ এম রফিকের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। দেশে অগ্নিকাণ্ডে 70 থেকে 85% কারণ হিসেবে শর্ট সার্কিটকে দায়ী করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভবন নির্মাণে অতি মুনাফার আশায় নিম্নমানের তার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করায় শর্ট সার্কিট থেকে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এদিকে রাজধানীর কাপ্তান বাজারে গিয়ে প্রতিটি দোকানে দেখা যায় নকল বৈদ্যুতিক তার। সেলিয়া সুলতানার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিজামউদ্দিন লিটন। নবাবপুরের কাপ্তান বাজার দেশের সবচেয়ে বড় বৈদ্যুতিক সরঞ্জাম বিকিকিনির এই এলাকায় প্রতিটি দোকানেই পাওয়া যায় স্বনামধন্য কেবল কোম্পানির নকল বৈদ্যুতিক তার। এমনকি কোনো কোনো দোকানে কোম্পানির স্টিকার দেয়া থাকলেও সেই স্টিকারও নকল করে সাটানো হয় তারের কয়েলে। এমনকি সময়ের টিমও ধোঁকা খেয়ে যায় আসল নকলের প্রশ্নে। এসব নকল তারের ভোক্তা কারা, এমন প্রশ্নে বিক্রেতারা জানান, যেসব কোম্পানি ভবন নির্মাণের দায়িত্বে থাকেন তারাই অতি লোভের আশায় মানের সাথে সমঝোতা করেন। অন্যদিকে নিখুঁতভাবে নকল হওয়ায় মূল ভোক্তাও বুঝতে পারেন না আসল নকলের ফারাকটুকু। বিক্রেতারাও জানান এসব নকল তারের ঝুঁকি বেশি। অরিজিনাল নিলে হয়তো আপনি ঠকার সম্ভাবনা থাকতে পারে, তারপরে 2 নাম্বার দিল, আর 2 নাম্বার নিলে তো আর আপনাকে ঠকাই যাচ্ছে। বিষয়টি নিয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে গেলে তারা জানান, মানসম্পন্ন তারে উল্লেখ থাকা মান নকল তারের ক্ষেত্রে মানা হয় না। ফলে যে অ্যাম্পিয়ার বা লোড নেয়ার ক্ষমতা তারের থাকতে হয় তা না থাকায় অধিক লোডের বৈদ্যুতিক জিনিস ব্যবহারের কারণে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। যে একটা বিল্ডিং আমরা যখন করব, লোড ক্যালকুলেশন করে কিন্তু আমাদের সেই কেবলগুলোকে চুজ করতে হবে। আমরা টেস্ট করি সার্কিট ব্রেকার, এটা আমরা এমন সার্কিট ব্রেকার পেয়েছি যে নিজে সে পুড়ে যাচ্ছে কিন্তু সার্কিটকে ব্রেক করতে পারতেছে না। তার মানে কোয়ালিটি অফ সার্কিট ব্রেকার ইজ ভেরি ব্যাড। এদিকে নিরাপদ নগরায়নে শুধু ভবন মানসম্মত বৈদ্যুতিক সংযোগ থাকা নিশ্চিত করলেই হবে না, যারা ভবন পরিদর্শন করেন তাদের বৈদ্যুতিক তারের ব্যবহার ও নিরাপত্তার দিকটিও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। দেখানোর জন্য আমি ফ্যাসিলিটিসগুলি দিচ্ছি, আর পিছনে আমি অঙ্ক করতেছি 50%-এর বেশি লোড তো কখনো হবে না। অতএব সংযোগ, তারের সাইজ, সাবস্টেশন সব 50%-এর উপরে করা, কিন্তু দেখাচ্ছি আমি তোমাকে 100%-এর। আমাদের ঢাকা শহরে নামি দামি বহুত অ্যাপার্টমেন্ট প্রজেক্টে সাবস্টেশনে আগুন লেগেছে বিকজ অফ দ্যাট। পাশাপাশি এসব অবৈধ নকল বৈদ্যুতিক কেবল তৈরির কোম্পানিগুলোকেও আইনের আওতায় আনার পরামর্শ তাদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিল্ডিং কোড না মেনে আরেকটি ভবনও নির্মাণ করতে দেওয়া হবে না জানিয়ে গণপূর্ত মন্ত্রী বলেছেন, 2-1 সপ্তাহের মধ্যেই ভবন নির্মাণ সংক্রান্ত নতুন নীতিমালার গেজেট প্রকাশ করা হবে। এদিকে ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা যাচাই কার্যক্রম উদ্বোধন করে মেয়র আতিকুর ইসলাম বলেছেন, নিরাপত্তা নয় এমন ভবনে কাজ করতে বাধ্য করার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বনানীতে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ভবন নির্মাণে নানা অসঙ্গতি উঠে আসছে রাজুক সহ নানা পক্ষের অভিযান ও অনুসন্ধানে। এরই মধ্যে সাংবাদিকদের গণপূর্ত মন্ত্রী বলেন, ভবন নির্মাণের নতুন নীতিমালার গেজেট প্রকাশিত হচ্ছে খুব শিগগিরই। এই যে বিল্ডিং কোডে সুপারভিশন অথরিটি ডেফিনেশন, এই ছোট্ট একটা বিষয় নিয়ে ভ্যাটিং হয়ে আসার পরেও বিষয়টা গেজেট আকারে প্রকাশিত হয়নি। আমি লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টা এনেছি। আমি আশা করছি 2-1 সপ্তাহের ভিতরেই গেজেট আকারে প্রকাশিত হবে। 4 বছর অপেক্ষমানের তথ্যটা বোধহয় একটু ভুল হতে পারে। 2017 সালে চূড়ান্ত ভ্যাটিং হয়েছে। বহুতল ভবনগুলোর নথি যাচাইয়ের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পুরান ঢাকাকে ঢেলে সাজাতে নতুনভাবে প্লট ভাগ করে ভবন নির্মাণের পরিকল্পনা চলছে। রিডেভেলপমেন্টের অর্থটা হচ্ছে পুরনো ঢাকায় 5 কাঠা জায়গার উপর কোথাও কোথাও 3টা দালান আছে। এতে ইটের ব্যবহার করা হয়েছে, সিমেন্টের ব্যবহার কম, রডের ব্যবহার কম। আমরা তাদেরকে প্রস্তাব দিব যে তাদের এই বিল্ডিং ভেঙে আমরা মানসম্মত, পরিবেশ সম্মত, বিল্ডিং কোড সম্মত ইমারত করে দেব। এই 3 জন মালিক রেশিও অনুযায়ী যে কটা ফ্ল্যাট পেতে পারেন আমরা সে ফ্ল্যাট দিয়ে দেব। এদিকে রাজধানীর গুলশানে উত্তর সিটিতে অগ্নি নিরাপত্তা যাচাই কার্যক্রম উদ্বোধন করে মেয়র বলেন, সতর্ক করার পরও অগ্নি নির্বাপন ব্যবস্থা না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রথম অবস্থায় যেখানে যাব সেই বিল্ডিংগুলোকে আমরা ওয়ার্নিং দিয়ে আসবো। ওয়ার্নিং দিয়ে বলবো যে আপনার এগুলো ঠিক করতে আপনার কতদিন লাগবে, এটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান যেটাকে বলে ক্যাপ দেওয়া হবে। এরপরে যখন যাবো আমি কিন্তু ম্যাজিস্ট্রেট পাঠাবো। আমি ম্যাজিস্ট্রেট পাঠায় যদি দেখি যে তারা তাদের বিল্ডিংয়ে ঠিকমতো কাজ করে নাই, অবশ্যই সেই বিল্ডিংয়ে যে অফিস থাকবে বা বিল্ডিংয়ে ভবন যে আছে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে শোকজ করে যদি সেখানে কোনো ধরনের দোকান বা অফিস থাকে তাহলে সেইটার ট্রেড লাইসেন্স কিন্তু আমি বাতিল করে দিব। অন্যদিকে উত্তরার 3 নম্বর সেক্টরে বহুতল ভবনগুলো পরিদর্শন করে রাজুক। সিভিল এভিয়েশনের বিধি মোতাবেক ভবনের উচ্চতার ক্ষেত্রে 150 ফুটের নিয়ম মানেননি অনেক ভবন মালিক। অগ্নি নির্বাপন ব্যবস্থাতেও পাওয়া যায় অনিয়ম। পরিদর্শনের 15 দিন শেষে 8টি জনের 24টি দলের প্রতিবেদন মোতাবেক ব্যবস্থা নেবে রাজুক। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুনের কারণ নির্দিষ্ট করে জানা না গেলেও উৎপত্তিস্থল ছিল 8ম তলায়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভবনের নকশা প্রণয়নে অগ্নি ঝুঁকি কমানো, ডিজাইন ইচ্ছে মতো পরিবর্তন করা, সৌন্দর্য বর্ধনে গ্লাস প্যানেল ব্যবহার না করা সহ 14টি সুপারিশ করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। শনিবার রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 9 সদস্যদের তদন্ত দল প্রতিবেদন প্রকাশ করে। এফআর টাওয়ারে জরুরি বহির্গমনের কার্যকর কোনো ব্যবস্থা ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রয়োজনীয় পানি ও পানি উত্তোলনের জন্য ফায়ার পাম্পও ছিল না। এছাড়া ভবিষ্যতে নগর ভবন নির্মাণে নতুন সুপারিশকৃত ড্যাব বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। প্রবাসী সময় আরো থাকছে। বিজিএমইএ নির্বাচনে রুবানা হকের পূর্ণ প্যানেলের জয়। আগামী 2 বছরের জন্য প্রথমবারের মতো নারী সভাপতি পেতে যাচ্ছে সংগঠনটি। বরগুনা একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ভবনের পলেস্তরা খসে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 5 জন, তবে তারা শঙ্কামুক্ত রয়েছেন। আহতদের সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এম এ আজিমের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন রিপোর্ট। শনিবার দুপুরে বরগুনার তালতলী উপজেলার ছোটবগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীর ক্লাস চলছিল। এ সময় ভবনের গ্রেড বিম ভেঙে শিক্ষার্থীদের উপর পড়ে। এতে 6 শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মানসুরা নামে এক ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একই ক্লাসের আরো 5 শিক্ষার্থী। হাজিরা করে বাংলা লিখতে দিচ্ছে ওদের, ওরা লিখতেছিল হঠাৎ করে আর কি ওইটা উপর থেকে পড়ে মাথার উপরে। তো বাচ্চারা সবাই চিৎকার করে বাইরে বেরোয়। আর আমি ওই যে বাচ্চাটা মারা গেছে ওইটার টেনে বের করছি, স্যাররাও গেছে অনেকে, এরা নিয়ে হাসপাতালে চলে গেছে। বিদ্যালয়ের যে ছাদগুলো থাকে এর ভিতর থেকে যে গ্রেড বিম দেওয়া থাকে আড়াআড়ি ওর ওইখানে প্লাস্টারের কিছু অংশ ভেঙে পড়ছে বাচ্চাদের মাথায়। শিক্ষার্থীদের নিরাপত্তায় স্কুল ভবনটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। আমরা বহুবার বলছি যে এই রুম ভাঙ্গা, এই রুমে ছাত্রছাত্রীরা ক্লাস করে কিভাবে, আপনারা অবজেকশন জানান। তারা বলছে এই ব্যাপার আপনারা মাথা কামাইন না। এই ভবনের অবস্থা, এই করোনা অবস্থা থাকাকালীন অবস্থায় এখানে স্যাররা বা কর্তৃপক্ষরা কোনো পদক্ষেপ নেয় নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিনীত আবেদন করব যে
তারা প্রয়োজনে এই বিদ্যালয় সংস্করণ না করার পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখুক। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ডিজি মহোদয় ওনাদের সঙ্গে কথা বলি এবং বলে আমরা করোনা নির্দেশনা তাদের প্রপার চিকিৎসার ব্যবস্থা করা এবং কে কোথায় কি অবস্থা আছে খোঁজ খবর নিতে বলি। অভিভাবকদের অভিযোগ 2002 সালে নির্মাণ করা স্কুল ভবনটি 1 বছরের মধ্যে গ্রেড বিম সহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। সময় সংবাদ, বরগুনা। চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক যুবকের 2 পা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়ার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। স্বজনরা জানান 1 মাস আগে চট্টগ্রামে চাঁদগাঁও থানার হাদুমাঝিপাড়া এলাকার ব্যবসায়ী আমজাদের কাছে চাঁদা দাবি করে একই এলাকার বখাটে জালাল, মিল্লাত ও দিদার সহ তাদের সহযোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমজাদকে হুমকি দেয় তারা। এরই জেরে বৃহস্পতিবার রাতে চাঁদগাঁও ডেন্টাল মেডিকেলের সামনে আমজাদকে একা পেয়ে আটকে রাখে বখাটেরা। পরে আমজাদের বাবা ও ভাইকে ডেকে মারধর করা হয়। এরপর তাদের সামনে ড্রিল মেশিন দিয়ে আমজাদের 2 পা ফুটো করে দেয় চাঁদাবাজরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদল বাহিনী আসছে, সবাই প্রায় 20-30 জন মতো ছিল। আমার সিএনজি দাঁড় করে ফেলছে, দাঁড় করাই এবার আমার নামতে বলেছে। আমি তার সাথে সবাই আমার একটা দৌড়ে দিয়ে বেঁধে ফেলে। তারপর আব্বু আসে, আব্বু আসলে আব্বুর থেকে 2 লক্ষ টাকা দাবি করে। আব্বু চাঁদা দিতে রাজি না হতে তাই ওরা একটা ড্রিল মেশিন বের করে আনে, ড্রিল মেশিন দিয়ে তো আমার পায়ের মধ্যে ড্রিল করে দেয়। আমরা যখন ছুড়াতে গেছি বলছে আমরা মারামারির দরকার নেই, আমাদের বাইরে দিয়ে ফেলো। বাইরে দেন, ওরা উল্টা আমরা মারা শুরু করছে। আমি প্রধানমন্ত্রী তাদেরকে একটা সুন্দর একটা বিচার চাই, যেন এরকম যেন তারা এরকম আর কাজ না করে। তো আমরা এক্সরে করেছি এবং রোগীকে পরীক্ষা করে দেখেছি যে ওখানে বোনস বা হাড্ডি ফুটা হয়নি, শুধু মাংস ফুটা হয়েছে। এবং যেহেতু ড্রিল বিট বলছে সে, এবং ড্রিল বিট একটা খারাপ জিনিস, ইনফেক্টেড জিনিস, সেজন্য আমরা তাকে রেখে দিয়েছি, তার চিকিৎসা চলবে। এ ঘটনায় ওই বখাটেদের বিরুদ্ধে চাঁদগাঁও থানায় চাঁদাবাজির মামলা করেছে আমজাদের বাবা নুরুল আজিম। মামলার তদন্ত অব্যাহত আছে, আসামি ধরার জন্য আমাদের 2টা টিম মাঠে আছে, অভিযান অব্যাহত আছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বখাটেরা। নগরী হাদুমাঝিপাড়া এলাকায় প্রায় 5 বছর ধরে ব্যবসা করছেন আমজাদ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সমঝোতা বৈঠকে বরিশাল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে রোববার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বরিশাল বিভাগীয় কমিশনারের আহ্বানে সার্কিট হাউসে শনিবার বেলা 11টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তর কথা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবিতে 27শে মার্চ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়। ভালোভাবে প্রচার করা হয়েছে যে আমরা সমঝোতা চলে এসেছি এবং আমরা আন্দোলন থেকে সরে গিয়েছি, যেটি পুরোপুরি সত্য নয়। সাধারণ শিক্ষার্থীদের সাথে যখন আমরা আলোচনা করেছি, আলোচনার পর্যায়ে আমাদের সিদ্ধান্ত হলো যে ভিসির পদত্যাগ হোক বা লিভ হোক, যাই হোক, যেটাই সম্ভব হোক, সেটা আমরা লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে রুবানা হকের নেতৃত্বে গঠিত সম্মিলিত ফোরাম। 26টি পদে সবকটিতে জয়ী হওয়ায় আগামী 2 বছরের জন্য প্রথমবারের মতো নারী সভাপতি পেতে যাচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনটি। সবশেষ 2013 সালে নির্বাচন দেখেছিল পোশাক শিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এরপর 2015 সালে নির্বাচন ছাড়াই সভাপতি হন সিদ্দিকুর রহমান। 6 বছর পর আবারও উৎসবমুখর পরিবেশে দিনভর ভোট দিয়ে আগামী 2 বছরের জন্য নেতা নির্বাচন করলেন বিজিএমইএর সদস্যরা। মোট 35টি পদের মধ্যে চট্টগ্রামের 9টি পরিচালক পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পর নির্বাচন হওয়া 26টি পদের সবগুলোতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সম্মিলিত ফোরামের প্যানেল, যার নেতৃত্বে প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী ও মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। ঢাকা ও চট্টগ্রামের 1956 ভোটের মধ্যে পড়েছে 1492টি ভোট, বাতিল হয় 99টি। Both the panels were very friendly
এবং সেইভাবেই ভোটটা হয়েছে। সিরিয়াল নাম্বার 1, ব্যালট নাম্বার 7, মিস্টার এম এর রহিম ফিরোজ, দুলাল ব্রাদার্স লিমিটেড, প্রাপ্ত ভোট 1295। রুবানা হক, মোহাম্মদী গ্রুপ, ওনার প্রাপ্ত ভোট 1280। সবার আগে মালিক শ্রমিকদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পোশাক শিল্পের স্বার্থ সংরক্ষণের আশ্বাস দিলেন বিজিএমইএর প্রথম নারীর সভাপতি হতে যাওয়া রুবানা হক। আনন্দঘন পরিবেশে ভোট করেছি এবং শুধু সেটাই না, আমরা আজকে কেউ হারা বা জেতার এখানে আসলে প্রশ্ন আসছে না। আমরা জিতেছি ঠিকই, কিন্তু জাহাঙ্গীর সাহেবও জিতেছেন, কারণ আমরা এখানে সবাই শিল্পের জন্য, শিল্পের খাতিরে একসাথে ভোট করেছি। আমরা সবাই এক হয়ে শ্রমিকদের কল্যাণে, শিল্পের স্বার্থে এবং আমাদের সমস্ত উদ্যোক্তা যারা আছেন, ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ, সবার স্বার্থে আমরা একসাথে কাজ করব। ভোটের ফলাফল মেনে নিয়ে স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার পোশাক শিল্পের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান। আমি কথা দিচ্ছি, রুবানা আপা যখনই আমাকে ডাকবেন, যে কোনো কারণে আমাকে ডাকবেন, আমি আমার হাইস্ট চেষ্টা করব ওনার সাথে থেকে উনি যে দায়িত্ব দিবেন আমি পালন করে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাব। আগামী 18 এপ্রিল 35 জন নির্বাচিত পরিচালক, সভাপতি ও 6 জন সহ সভাপতি নির্বাচন করবেন। 21 এপ্রিল নতুন নেতৃত্ব দায়িত্ব নেবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখের উৎসব ঘিরে জমে উঠেছে রাজধানীর ছোট বড় শপিং মল। কেনাকাটার আনন্দে সামিল শিশুরাও। পরিবারের ছোট সদস্যদের বৈশাখী সাজে সাজাতে বিপণী বিতানে ভিড় বাড়ছে অভিভাবকদের। পোশাকে বাংলা চিরায়িত ঐতিহ্যকে তুলে ধরেছে ফ্যাশন হাউসগুলো। রয়েছে ফ্যামিলি প্যাকেজও। বিস্তারিত জানাচ্ছেন হাজারে শিউলি। লাল, সাদা, নীল আর হলুদ সবুজের ছোঁয়ায় বাহারি রঙের সারি সারি পোশাক থেকে এভাবেই পছন্দের জামাটি খুঁজে ফিরছে এই শিশু। বৈশাখী উৎসবে মেতে উঠতে, নতুন পোশাক কিনতে মা বাবার হাত ধরে শপিং মলগুলোতে আসছে এমন নানা বয়সী শিশু। সন্তানের আবদার পূরণে তাদের সঙ্গে এ দোকান ওই দোকান ঘুরছেন অভিভাবকরাও। বাচ্চারা তো শখ করে আর কি, পয়লা বৈশাখে নতুন ড্রেস পরবে, মঙ্গল শোভাযাত্রা একটু দেখবে বাচ্চারা, এর জন্য আলাদা করে কেনা। আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, সবুজ রঙের একটা ড্রেস কিনছি। রমনা পার্কে যাওয়ার জন্য নতুন ড্রেসটা কেনার জন্য আম্মুর সাথে মার্কেট করতে এসেছি। শিশুদের জন্য দেশীয় বুটিক হাউসগুলোতে মিলছে বৈচিত্র্যময় বৈশাখী পোশাক। সালোয়ার কামিজ, 3 পিস, সেমি লং ফ্রক ছাড়াও চলছে কুচিসহ রেডি শাড়ি। এসব পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে হাতি, ঘোড়া, পেঁচা, ঘুড়ি সহ নানা উপকরণ। পরিবারের জন্য রয়েছে ফ্যামিলি প্যাকেজও। ফ্যামিলি প্যাকেজ, যেটা বাচ্চা থেকে শুরু করে বাবা, মা, ছেলে, মেয়ে সবাই মিলে পড়বে। এ ধরনের ঘুড়ি, তারপরে ঢোল, এগুলোর উপরে আমরা প্রাধান্য দিয়ে থাকি। ছেলের জন্য পাঞ্জাবি আর মেয়ের জন্য একটা টপস। কাপড়ের দাম হিসাবে কাপড়ের মান খুবই ভালো। পোশাকে লাল সাদার সঙ্গে রয়েছে আরো রঙের মিশেল। গরমের পাঞ্জাবি সহ সব পোশাকে প্রাধান্য পেয়েছে সুতি ও লিলেন কাপড়। বাচ্চারা যেহেতু লাল সাদার পাশাপাশি কালারফুলও ওরা অনেক পছন্দ করে, এজন্য আমরা কালারফুলও রেখেছি, লাল সাদাও রেখেছি। ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার স্ল্যাব কটনের উপরে, লিলেনের উপরে, প্রত্যেকটা প্রাইজে আমরা হাতের নাগালের মধ্যে রেখেছি। বাচ্চাদের 3 পিস 1000 থেকে 1200 টাকা, 1 পিস 600 থেকে 800, ফতুয়া 550 টাকা ও পাঞ্জাবি পাওয়া যাচ্ছে 500 থেকে 800 টাকার মধ্যে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাঙালি জাতিসত্তার গভীরতর আত্মিক উৎসব পহেলা বৈশাখ। সাম্প্রদায়িক অপশক্তি সহ যে কোনো সংকটে যা প্রত্যয় যুগে আসছে যুগ থেকে যুগান্তর। বৈশাখ বরণে ব্যস্ততা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জুড়ে। বৈশাখ না এলেও কাল বৈশাখীর তাণ্ডবে প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটলেও জমজমাট আয়োজনে বদ্ধপরিকর সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ, ছবি তুলেছেন শরীফ রুবেল। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরো চত্বর জুড়ে গ্রামীণ আবহমান বাংলা লোকজ ঐতিহ্যের প্রতিরূপ দাঁড়াচ্ছে একটু একটু করে। বৈশাখের সকালে মাঙ্গলিক প্রার্থনায় যা অংশ হবে শোভাযাত্রার প্রস্তুতি চলছে জোরে সোরে, যেখানে প্রধান প্রতিরূপ বাঘ ও বক। বৈশাখের কাজ চলছে, মঙ্গল শোভাযাত্রা যাত্রা নিয়ে পেঁচা হচ্ছে, বাঘ হচ্ছে, কাজ খুব সুন্দরভাবে চলছে, আরো জমজমাট হবে কয়েকদিন পরে। মঙ্গল শোভাযাত্রার জন্য যে স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে এগুলো মোটামুটি প্রায় কাজ অনেক অগ্রগতি। আধার পেরিয়ে আসবে নতুন সকাল, সাম্যের জয়গান ও মমত্ব বোধে সুন্দর হবে আগামীর বাংলাদেশ। নতুন বছরে সবাই তো আশা করে যে ভালো কিছু হোক, ভালো সবার ভালো যাক। আমরা সকল অমঙ্গলকে পেছনে ফেলে আমাদের মস্তিষ্কটা আমরা উঁচু করে দাঁড়াবো।
আমরা এটাই মনে করি। শোভাযাত্রার আয়োজনের অর্থ সংগ্রহ হয় প্রতিকৃতি বিক্রির মাধ্যমে। দিন গড়ালে বিক্রি বাড়বে প্রত্যাশা তাদের। 60 থেকে 70 হাজার টাকার মতো একটা স্ট্রাকচারে খরচ হয়। তো যেহেতু বাইরে থেকে আমরা কোনো স্পন্সরশিপ নেই না, আমাদের এই বিক্রির টাকা দিয়ে কিন্তু স্ট্রাকচারের কাজগুলো শুরু হয়। বৈশ্বিক স্বীকৃতি পাওয়া সার্বজনীন এই উৎসব এখন দেশের সবচেয়ে বড় আনন্দ আয়োজন বলে মনে করছেন তারা। ঐতিহ্য বুকে নিয়ে শুভবোধের প্রত্যাশায় যাত্রা ছুটবে নতুনের পানে। অপ্রাপ্তি আর অজ্ঞানতার সকল অন্ধকার পেছনে ফেলে বৈশাখের সুর বাজতে আর মাত্র বাকি কটা দিন। চৈত্রের খরতাপ পেরিয়ে নব আহ্বানে উচ্চকিত হবে চারপাশ। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ। দেশে কৃষি উন্নয়নে অবদানের জন্য তীর প্রথম আলো কৃষি পুরস্কার পেলেন 11 কৃষক ও বিজ্ঞানী। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার দেওয়া হয়। কৃষিতে অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো 9টি ক্যাটাগরিতে পুরস্কার চালু করেছে সিটি গ্রুপ ও প্রথম আলো। কৃষির অগ্রপথিক গবেষক কাজী এম বদরুদ্দোজা চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তরা কৃষকদের অবমূল্যায়ন না করে উৎপাদন বাড়াতে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রোদ কুয়াশার আধিক্যে আবহাওয়ার বৈরী আচরণ। আর গেল কয়েক বছর প্রত্যাশিত দাম না পাওয়ায় আম বাগান যত্নে ভাটা পড়েছে বাগান মালিকদের। এই দুই কারণে চাঁপাইনবাবগঞ্জে বাগানে নষ্ট হচ্ছে আমের গুটি। এই অঞ্চলের অর্থনীতি ও দেশে আমের সরবরাহ স্বাভাবিক রাখতে ন্যায্য মূল্য পেতে সরকারি সহায়তা চান বাগানীরা। সংকট মোকাবেলায় তৎপর কৃষি বিভাগ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। দিগন্ত বিস্তৃত চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো যেন সবুজে রাঙিনা। মাটির গুণাগুণ ও ভৌগোলিক কারণে কিছুটা দেরিতে এসেছে আমের মুকুল। তবে গুটি অবস্থায় বিপত্তির শুরু। কখনো খরতাপ রোদে, কখনো প্রচণ্ড কুয়াশায় গাছ থেকে ঝরেছে আমের গুটি। অন্যদিকে বেড়েছে পাতামোড়া, হপার পোকা ও ফ্রুট বোরা পোকার আক্রমণ। সব মিলিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। ডাল পাতে যে আপনার পোকাটা থাকে, এই পোকার কারণে বীজটা দেওয়া। এটা তো পোকা তো হচ্ছে না, আবহাওয়ার কারণে খারাপ হয়েছে। এসব প্রতিবন্ধকতার সাথে গেল কয়েক বছর আমের ভালো দাম না পাওয়ায় ক্ষোভের অন্ত নেই বাগান মালিকদের। তাই খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়ার মতো জনপ্রিয় জাত ছাড়া অন্যান্য আমের যত্নে অনীহা তাদের। আঞ্চলিক অর্থনীতি ও আম বাণিজ্য চাঙ্গা রাখতে চাইছেন ন্যায্য দাম। এখন আমটা পাকবে আপনার ধরেন জুন মাসের 10 তারিখে, আপনি টাইম দেখেন জুন মাসের 20 তারিখে। তো ওই আমি 10 দিনের ঘাটতি খেলাম না, আমার আমটা নষ্ট হলো না। এখন 8 থেকে 900 টাকা খরচ হয়, কিন্তু আমের দাম আমরা 6 থেকে 700 টাকার উপর পাই না। এবং এই দাম না পাওয়ার জন্য চাষিরা এই আম চাষ করতে অনাগ্রহ হয়ে পড়েছে। বিক্রয় ব্যবস্থায় নিজস্বতা, গাছের জাত পরিবর্তন, দেরিতে পাকা ও উন্নত জাতের আম চাষে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন জেলার শীর্ষ এই কৃষি কর্মকর্তা। যারা নতুন বাগান করতে চায় তারা যেন অবশ্যই গৌড়মতি অথবা বাড়ি আম 4 অথবা বাড়ি আম 11 এই জাতীয় বিলম্বের আম বেছে নেয়। চলতি বছর প্রায় 32,000 হেক্টর জমির বাগান থেকে 3 লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। গেল বছর আমের দাম পাননি চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। তাদের দাবি, এ কারণে সার কীটনাশকের দোকানে ঋণের টাকা এখনো শোধ হয়নি তাদের। তার উপরে মৌসুমের শুরুতেই প্রকৃতির এই বৈরিতা ভাবিয়ে তুলেছে এ অঞ্চলের আম ব্যবসায়ের সাথে জড়িত 70% মানুষকে। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করলে ভেবে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে মন্তব্য মির্জা ফখরুলের। ফের সিদ্ধান্ত বদল এরশাদের। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জি এম কাদেরের নাম ঘোষণা। মহাসচিব বললেন এরশাদের অবর্তমানে সিদ্ধান্ত হবে সাধারণ সভায়। রাজধানীর কারওয়ান বাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের সেফটি পিলারের সঙ্গে ধাক্কায় মা নিহত, মেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 সন্তান সহ মা দগ্ধ। 4 জনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক।
এবং ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে সহপাঠীরা। অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মামলার জের, অভিযোগ স্বজনদের। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *B লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।